আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৮ বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, একই অভিযানে আরও ৩ বিদেশি নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ পূর্ব সীমান্তে পরিচালিত নিরাপত্তা অভিযানের সময় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে আটক বা নিহতদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মেহের আরও জানায়, অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল RPG-7 রকেট লঞ্চার, নাইট ভিশন ডিভাইস, সংযুক্ত মার্কিন নির্মিত M4 রাইফেল, গ্রেনেড লঞ্চার সহ একাধিক AK-47 রাইফেল এবং হ্যান্ডগান। এসব অস্ত্র সন্দেহভাজনদের গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটি থেকে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সম্প্রতি কেরমান শহরের একটি পুলিশ চেকপোস্টে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। ওই হামলায় 3 পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন। এই অভিযান এমন এক সময় চালানো হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় দুই দেশের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। এর আগে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। অন্যদিকে সম্ভাব্য যে কোনো সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক মহড়া পরিচালনা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার তৃতীয় দফায় ইরান একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। জেনেভা থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিনিধি দল এই প্রস্তাবকে ওয়াশিংটনের কূটনৈতিক সদিচ্ছার একটি বাস্তব পরীক্ষা হিসেবে তুলে ধরেছেন। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত উদ্বেগগুলো দূর করার লক্ষ্যেই এ প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রস্তাবটির মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রমের প্রকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের সব অজুহাত দূর করতে চায়। তবে প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এতে স্বচ্ছতা বৃদ্ধি, আন্তর্জাতিক তদারকি জোরদার কিংবা নির্দিষ্ট পর্যায়ে কর্মসূচি সীমিত রাখার মতো বিষয়ে থাকতে পারে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, হোয়াইট হাউস যদি এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে তা ইরানের পূর্ববর্তী সন্দেহকে আরও জোরালো করবে যে যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয় এবং তাদের কূটনৈতিক অবস্থান কেবলমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আলোচনার অগ্রগতি নির্ভর করবে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার উপর। উল্লেখ্য, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক তীব্র অবনতির দিকে যায়। পরবর্তীতে বিভিন্ন দফায় আলোচনার চেষ্টা হলেও স্থায়ী অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান দফার পরোক্ষ আলোচনা ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। এর মাধ্যমেই ইরানের সর্বশেষ প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুথি জায়নবাদী শাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা স্বাভাবিকীকরণের কোনো যৌক্তিকতা নেই। তার মতে, মুসলিম উম্মার স্বার্থ এবং ঐতিহাসিক ন্যায়পরায়ণতার সঙ্গে বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়। আল হুথি বিশেষ করে আরব বিশ্বের কয়েকটি সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, কিছু শাসক দাবি করছেন যে জায়নবাদী শক্তির আধিপত্য এখন অনিবার্য বাস্তবতা। তবে আল হুথি এই দাবি খারিজ করে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ন্যায়সঙ্গত নয়। তিনি আরও উল্লেখ করেন, এসব শাসক ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা ও সময়ের বাস্তবতা বোঝার ক্ষেত্রে ব্যর্থ। তারা কেবল বিষয়গুলোকে বাইরের দৃষ্টিকোণ থেকে দেখেন এবং এর ফলে অগভীর ও অজ্ঞ মানসিকতার পরিচয় প্রদান করেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো অপরাধীর শত্রুর প্রতি আনুগত্য স্বীকার করা, তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বা আত্মসমর্পণ করার কোনো কারণ নেই। আল হুথি বলেন যে শক্তির স্থায়ী নীতি মুসলিম জাতির উপর আধিপত্য বিস্তার এবং তাদের সামাজিক ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করা, তার সঙ্গে সম্পর্ক স্থাপন বা সমঝোতার প্রশ্নই ওঠে না। তার বক্তব্য থেকে স্পষ্ট হয় যে তিনি কেবল রাজনৈতিক কারণে নয়, নৈতিক ও ঐতিহাসিক কারণে এ ধরনের পদক্ষেপকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য মনে করেন। বিশ্লেষকরা মনে করছেন, আল হুথির এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু আরব দেশ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন বা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, যা বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে আল হুথির মন্তব্য কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানের প্রতিফলন নয়, এটি মধ্যপ্রাচ্যে আরব শাসক গোষ্ঠীর নীতি এবং মুসলিম বিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির উপরও একটি তীক্ষ্ণ সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। আল হুথি বলেন, মুসলিম উম্মাকে রক্ষা করা এবং তাদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা সবসময়ই অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও সতর্ক করেছেন যে কোনো ধরনের স্বাভাবিকীকরণ বা সমঝোতা শুধু আধিপত্যবাদী শত্রু শক্তি বাড়াবে এবং মুসলিম জাতির উপর নৈতিক ও রাজনৈতিক হানিকর প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার 2 মুসলিম মহিলা কংগ্রেস সদস্যকে দ্রুত দেশ ত্যাগের দাবি তুলেছেন। এ সময় রিপাবলিকান দলের সভাপতি হিসেবে তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালিব এবং ইলহান ওমর তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেন। ট্রাম্প তাদের আচরণকে দুর্নীতিপূর্ণ ও দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ার দাবি তোলেন তারা যেখান থেকে এসেছে দ্রুত সেই দেশে ফেরত পাঠানো উচিত। ট্রাম্পের এই মন্তব্য এসেছে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে। তবে বাস্তবে ওমর সোমালিয়াতে জন্মগ্রহণ করলেও তিনি প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক, আর তালিব পুরোপুরি আমেরিকান নাগরিক এবং ডেট্রয়েট, মিশিগান জন্মের। এই কারণে উভয়েরই তাদের পৈতৃক দেশে পাঠানো সম্ভব নয়। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় তারা ট্রাম্পকে মুখোমুখি করে উচ্চস্বরে প্রতিবাদ জানান এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন অফিসারদের হাতে আমেরিকান নাগরিকদের মৃত্যুর ঘটনায় তাদের ক্ষোভ প্রকাশ করেন। আপনি আমেরিকানদের হত্যা করেছেন কথাটি বলে তারা পরে হাউস চেম্বার ত্যাগ করেন। রাশিদা তালিব বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে ট্রাম্পকে পাগল রাজা হিসেবে উল্লেখ করেন এবং #প্রেসিডেন্ট মাজনুন হ্যাশট্যাগ ব্যবহার করেন। ট্রাম্প তার আক্রমণাত্মক পোস্টে অভিনেতা রবার্ট ডি নিরোকেও টেনে আনেন, যিনি তাকে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প ডি নিরোকে অসুস্থ নিম্ন বুদ্ধিমত্তা সম্পন্ন হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে রোজি ও ডোনাল্ডের চেয়েও কম বুদ্ধিমান হিসেবে তুলনা করেন। ডি নিরো সম্প্রতি একটি পডকাস্টে বলেছেন, ট্রাম্প দেশের শত্রু এবং তিনি কখনো ক্ষমতা ছাড়বেন না। তিনি উল্লেখ করেন, ট্রাম্প জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়ে জোকস করছেন না এবং ইতিমধ্যেই জনগণ যথেষ্ট ক্ষুব্ধ। এই ঘটনায় যুক্তরাষ্ট্র রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কংগ্রেসের 2 মুসলিম কংগ্রেস উইমেনের প্রতিবাদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। সাজাপ্রাপ্ত প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে, খানকে ক্লিনিক্যালি স্টেবল অবস্থায় পাওয়া গেছে, তবে তার মুখপাত্র অভিযোগ করেছেন যে তাকে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। 73 বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার ও আইনজীবী জানিয়েছেন, তার ডান চোখের প্রায় সব দৃষ্টি হারিয়েছে। খান এবং তার স্ত্রী 2023 সালে একাধিক দুর্নীতির অভিযোগে দণ্ডিত হন, যা তারা উভয়ই অস্বীকার করছেন। খানের প্রেস উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারী বলেন, তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের কাছে পৌঁছানোর সুযোগ দেওয়া উচিত। গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটের 1 ডজনের বেশি ক্যাপ্টেন খানের স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ সরকারকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার আহ্বান জানান। ইমরান খান 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এক রাজনৈতিক সংকটের পর সেনাবাহিনী এবং তার সরকারের মধ্যে উত্তেজনার কারণে এক ভয়েস অফ নো কনফিডেন্স ভোটের মাধ্যমে তাকে পদত্যাগ করতে হয়। এরপর থেকে তিনি বিভিন্ন দায়ের করা মামলায় অভিযুক্ত। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ দাবি করে আসছে যে তার বিরুদ্ধে করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান খানের গ্রেফতারের পর মে 2023 সালে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়, যা কখনো কখনো সহিংস হয়ে বহুজনকে গ্রেফতার করা হয়। আইনজীবী সালমান সফদার 12 ফেব্রুয়ারি জানিয়েছেন, খান এর এক চোখের মাত্র 15% দৃষ্টি রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়া অভিযোগ করেন, পিতার এই অবস্থার জন্য কারাবন্দির সময় চিকিৎসা অবহেলা দায়ী। পুরো দায় বর্তমান সরকারের সেনাপ্রধান এবং এই নিষ্ঠুরতা সমর্থনকারীদের উপর পড়ে। ইমরান খান এর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়টি পাকিস্তানের রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।